স্পিড অ্যান্ড লাভের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। গল্পের শুরুতে আমরা দেখি জিন তার গ্যারেজে কাজ করছে আর মা তার প্রেমিকের সাথে বিমানবন্দরে জিনের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে আসে না। অনেক দেরি হয়ে যাচ্ছে। জিন বাড়িতে তার ঘরে আছে। জিংজিং তার ঘরে বসে কাঁদছে। ঠিক তখনই জিংজিং তার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? মু বলে, জিন কোথায় তুমি কি জানো? জিংজিং ঠিকানাটা জানে না, কিন্তু হ্যাঁ, সে একটা মানচিত্র এঁকে তাকে দেয় আর মু কাঁদতে কাঁদতে তাকে অনুসরণ করে জিনের গ্যারেজে যায়। এখন মধ্যরাত। জিন জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি যাওনি? মু উত্তর দেয়, তুমি কি করে যাবে? আজ তো তোমার জন্মদিন, তাই না? সে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং দুজন দুজনের দিকে তাকায়। এরপর আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়। আজ মুয়ের জন্মদিন। মা জিজ্ঞেস করলেন, জিন তোমার জন্মদিন কবে? জিন একজন অনাথ ছিল, সে জানে না তার জন্মদিন কবে। বাবা বললেন যে আজ থেকে আমরা মুয়ের সাথে জিনের জন্মদিন পালন করব এবং দুই ভাই বোন যেন সবসময় একই দিনে একসাথে তাদের জন্মদিন পালন করে। তারা একটি কেক কাটল। বর্তমানে ফিরে এসে জিন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। সে বলে, তুমি কাঁদছ কেন? কিছু খেয়েছ? আমার সাথে এসো। সে তাকে বাইরে নিয়ে আসে। সে বলে, কেঁদো না, তোমার চোখ ফুলে গেছে। মু বলে, এটা তোমার জন্য হয়েছে। জিন বলে, কিন্তু তুমি এখানে কিভাবে এলে? সে বলে, তোমার বোন আমাকে পাঠিয়েছে। জিন বলে, জিংজিংকে। আচ্ছা, তাহলে সে নিশ্চয়ই ওর জন্য কিছু খাবার এনেছে। এখানে বেশি বড় দোকানপাট নেই, কারণ এটা থাইল্যান্ডের একটু অদ্ভুত এলাকা। তাই ছোট ছোট দোকান খোলা থাকে আর ওরা সেখান থেকে কেক কেনে। এরপর সে ওকে তার বাসায় নিয়ে যায়, যেখানে সে থাকে। ওর বাড়িতে একটা বাড়ির চেয়েও বেশি জাঙ্ক ফুড আছে। আসলে গ্যারেজের পিছনে একটা ঘর আছে। ওখানে মুকে দেখতে পাচ্ছেন। ভাবছেন ওটা কী ধরনের জায়গা। সে ওকে বসায়। মু জিজ্ঞেস করে, তোমার আসল জন্মদিন কবে? জিন বলে, তাতে কি আসে যায়, বাদ দাও। আজ আমার 20 বছর হলো। আর তুমি? এই পৃথিবীতে কবে এসেছিলে? আমার কাছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলো একটা ইচ্ছা করে তাড়াতাড়ি কেকটা কাটি। মু বলে, আমি জোরে একটা ইচ্ছা করতে চাই। সে চিৎকার করে বলে, আমি জিনের আসল জন্মদিন জানতে চাই। জিন বলে, ও না না, মনে মনে একটা ইচ্ছা করো, নইলে তোমার ইচ্ছা পূরণ হবে না। এরপর সে মনে মনে প্রার্থনা করে যে জিন আর আমি যেন সবসময় এভাবেই একসাথে থাকি, এবং তারপর তাকে কেকটা দিতে শুরু করে। জিন বলে, আমি মিষ্টি খাই না, এবং একটি বিয়ারের বোতল খুলতে শুরু করে। মু বলে, এটা আমাকে দিও না। আমি যদি মাতাল হয়ে কিছু করে ফেলি, তুমি আমার খেয়াল রাখতে পারো? জিন বলে, হ্যাঁ, আমি তোমার খেয়াল রাখব। তুমি যত খুশি পান করতে পারো। তারপর তারা দুজনেই পান করতে শুরু করে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ পর তার মুখটা নেশায় বুঁদ হয়ে গেল। সে বলতে শুরু করল, আমি জানি না আমার মা ওই বুড়োটার মধ্যে কি দেখেছিল যে সে তার প্রেমিকা হয়ে গেল। সে শুধু ধনী, আর কিছুই না। সে একদিন অবশ্যই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। জিন বলে, তোমার মায়ের কারো সাথে থিত হতে সময় লাগে। ডিভোর্সের পরেও তিনি অনেক বছর একা ছিলেন। এখন যেহেতু তিনি তাকে বেছে নিয়েছেন, হয়তো হতে পারে সে তার জন্য একজন ভালো মানুষ হবে। সে বলে, তুমি তো প্রথম থেকেই জানতে যে তোমাকে দত্তক নেওয়া হয়েছিল, এজন্যই তুমি সবসময় আমাকে আমার মা আর বাবা ডাকতে। জিন বলে, হ্যাঁ, আমি এটা প্রথম থেকেই জানি, কারণ আমি যখন বাড়ি ফিরে আসি তখন আমি বড় ছিলাম, আর তোমার তো তখন জন্মই হয়নি। এ থেকে বোঝা যায় যে মুয়ের বর্তমান বয়স 16 বা 17 বছর। এই মেয়েটি এখনও প্রাপ্তবয়স্ক হয়নি। দুজন দুজনের চোখে হারিয়ে যায়। মু বলে, আমার মা আমাদের চীনের বাড়িটা বিক্রি করে দিচ্ছে, এবং কাঁদতে শুরু করে। সে বলে, আমার মা বাবা আমার কোনো খেয়ালই করে না। আমার ভাইও আমাদের ভালোবাসে না। আমার জীবনটা কেমন? জিন তার দিকে তাকিয়ে হাসে। মু বলে, তুমি আসলে আমার কথা ভাবোও না, ভালোবাসোও না। জিন বলে, বেশ, বলো তো, আমি কি করলে তুমি ভাববে যে আমি তোমাকে ভালোবাসি? আমি বাসি। তুমি কি চাও? মু লজ্জা পেয়ে মাথা নিচু করে। জিন বলে, চলো বাড়ি যাই, এখন অনেক রাত হয়ে গেছে, আর এত রাতে বাইরে থাকাটা ঠিক নয়। মু বললে, কি? আমি তো ভুল মানুষের সাথে নেই, আমি একজন ভালো মানুষের সাথেই আছি। জিন তার কাছে এসে বলে, তুমি কি করে জানো যে আমি ভুল নই? আমি যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি? আমার বোন? মু বলে, না না, আমি যেতে চাই না। তুমি যেতে চাও না। জিন তাকে বাড়ি নিয়ে যেতে জোর করছে। মুকে আজ রাতে তার সাথে এখানেই থাকতে হবে। সে প্রস্তুত। মু যাওয়ার জন্য মাথা নিচু করে বলে, আমি বাড়ি যাব কেন? ওখানে গরম জল নেই। স্নানের ব্যবস্থা ছাড়া আমি স্নান করব কি করে? স্নান না করলে আমার ঘুমই আসে না। জিন রাজি হয়ে যায়। সে তাকে আজ রাতে এখানেই থাকতে দেয়। ঠিক তখনই মুয়ের পেটে ব্যথা শুরু হয়। সে তাকে পরার জন্য নিজের জামাকাপড় দেয়, এবং তাড়াতাড়ি বুঝতে পারে যে তার পেটে ব্যথা করছে, তাই সে তার জন্য স্যানিটারি প্যাড কিনতে দোকানে ছুটে যায়। এখন যদি সে বুঝতে না পারে কোনটা এবং কি করতে হবে, তাহলে সে বেশ দ্বিধায় পড়ে যায়। তাই সে সব সাইজ এবং ব্র্যান্ডের জিনিসগুলো তুলে নেয়। সে এক এক করে সেগুলো রাখতে থাকে। দোকানের মালিক বলে যে সে যদি আরও কয়েকটি জিনিস কেনে তাহলে ছাড় পাবে। এখন জিন কি কিনবে তা নিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, কারণ তার ব্যবহারযোগ্য কিছুই নেই। এরই মধ্যে দোকানের মালিক প্যাকেটের পিছনের সুরক্ষা আবরণটি সরিয়ে প্যাকেটের ভিতরে রেখে দেয়। বাহ,
দারুণ তো ভাইয়া। জিন এটা খেয়াল করেনি এবং নিজের গ্যারেজে ফিরে গিয়েছিল। সে তার হাতে ব্যাগটি দিয়ে ভিতরে যেতে বলে, আমি বাইরে আছি, তোমার কিছু লাগলে আমাকে ডাকবে। সে ইতিমধ্যেই ভিতরে ছিল এবং জিনের টি শার্ট পরে বেরিয়ে আসে, যাতে তার পা দুটি দেখা যাচ্ছিল। জিন তার দিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে নিয়ে তাকে ঘুমাতে বলে। সে বিছানায় চুপচাপ ঘুমিয়ে পড়ে, কিন্তু তারপর চিৎকার করে বলে, তুমি কখন ঘুমিয়ে পড়লে? জিন বলে, আমি তো ঘুমাতে যাচ্ছিলাম, এবং জিনিসপত্রগুলো সরাতে শুরু করে। এদিকে মাউথ চিৎকার করে বলে, আমি গ্লাসটা ফেলে দিয়েছি, তুমি কি এসে এটা তুলে নিতে পারবে? সে এটা তুলে নিতে আসে। মাউথ চিৎকার করতে এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে, বলতে থাকে আমার পেটে খুব ব্যথা করছে। জিন বলে, চলো হাসপাতালে যাই। মাউথ উত্তর দেয়, না না, হাসপাতালে গেলে এই ব্যথাটা সারবে না, এটা নিজে থেকেই সেরে যাবে। কিছুক্ষণ পর জিন খুব চিন্তিত হয়ে পড়ে, তাই সে গুগলে সার্চ করে। সে জানতে পারে যে ওই জায়গায় তার হাতের মতো কোনো গরম কিছু লাগালে আরাম পাওয়া যায়। তাকে সামান্য পেন এবং সামান্য চাপও প্রয়োগ করতে হবে। মাউথ নিজে এটা করতে পারে না, তাই সে জিনের হাত ধরে সেখানে রাখে এবং বলে, তোমার শরীর খুব গরম, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আর জিন আলতো করে তার পেটের কাছে হাত রাখছে, আর মা তাকে হাত সরাতে দিচ্ছে না, আর তিনি ঘুমিয়ে পড়লেন এবং জিন সেখানেই বসে তাকে বাতাস করতে লাগল। তার শরীর থেকে প্রচুর ঘাম ঝরছে এবং তার অতীতের একটি ঘটনা মনে পড়ে গেল। যখন তার বাবা তাকে প্রথমবার বাড়িতে নিয়ে আসছিলেন, তার মা খুব রেগে গিয়েছিলেন, কারণ তিনি গর্ভবতী ছিলেন এবং মা তাকে গর্ভে ধারণ করেছিলেন। তিনি রেগে গিয়ে জিজ্ঞেস করেন, আমি এই দুটো বাচ্চাকে কিভাবে মানুষ করব? একজন আমার গর্ভে আর তুমি অন্যজনকে আমার কাছে নিয়ে আসছ? গিনের বাবা বলেন, তাকে কিছু খাবার দাও, সে খেয়ে নেবে। সে যথেষ্ট চালাক যে কিছু করবে না। এরপর আমরা জানতে পারি যে এই ছেলেটি মায়ের বাবার বন্ধুর ছেলে ছিল, যিনি গাড়ি রেস করতেন এবং একটি গাড়ি রেসে প্রাণ হারিয়েছিলেন। তাই আমরা তাকে অনাথ এবং একা ফেলে যেতে পারি না। সুতরাং মায়ের বাবা তাকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে। তুমি শুধু একটু চেষ্টা করো, আমরা দুজনেই ওকে বড় করব, সে বলে। কিন্তু মায়ের রাগ কমে না, তিনি এমনকি ফোনে একজনের নামে কুৎসা রটাচ্ছেন। কিছুক্ষণ পরের একটি দৃশ্য দেখানো হয়। আমার স্বামী আমাকে গর্ভবতী করেছে, আমি আমার চাকরি হারিয়েছি, আমার সব নাচের ক্লাস বাতিল হয়ে গেছে, এখন আমি কি করব? এবং আমরা দেখি যে মাউথ একটু বড় হয়েছে, কিন্তু জিন তার খুব যত্ন নিত। সে তাকে খাওয়াতো, মানে সে তাকে বুকের দুধ খাওয়াতো। কিন্তু একটা ব্যাপার অবাক করার মতো ছিল যে মাউথ কখনো কথা বলতো না। বছর কেটে গেল এবং মাউথ বড় হয়ে গেল। যে বয়সে বাচ্চারা প্রায়ই গান গায় এবং গালাগালি দেয়, সেই বয়সে মাউথ কখনো কথা বলতো না। তাই মম খুব চিন্তিত হল, ভাবল যে জিন নিশ্চয়ই তার মেয়ের সাথে এমন কিছু করেছে যার কারণে সে কথা বলতে ও বোবা হয়ে গেছে। এখন এই ছেলেটা তার জীবন নরক বানিয়ে দিয়েছে। এই কারণেই সে মাউথকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিচ্ছে। সে যখন চলে যাচ্ছিল, মাউথ চিৎকার করে বলে, ভাই, এবং সবাই অবাক হয়ে যায়। এতে প্রকাশ পায় যে মাউথ বোবা নয়, সে কথা বলতে পারে। বর্তমানে ফিরে এসে আমরা দেখি সকাল হয়ে গেছে এবং জিন রান্না করছে। তার মেকানিক ডাবের জল নিয়ে এসেছে। জিন তাদের ভিতরে ঢুকতে দিতে রাজি হয় না, এই ভয়ে যে মাউথ কেউ এসে থাকতে পারে। দুজন মেকানিকই অবাক হয়ে যায় যে কে ভিতরে আসতে পারে, আর যদি এসেও থাকে তাহলে তারা কিভাবে ভিতরে ঢুকল, কারণ জিন তো কাউকেই ভিতরে ঢুকতে দেয় না। একজন বলে, তার মনে হয় এটা হয়তো নানা হতে পারে, কিন্তু না, শেষকার যখন সে এসেছিল জিন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে যেহেতু ভয়ে ভিতরে আসেনি, নিশ্চয়ই অন্য কেউ হবে। তারপর তারা দুজনেই নিজেদের কাজে ফিরে যায়। ঠিক তখনই মাউথ ঘুম থেকে উঠে বেরিয়ে আসে। সে কিছুই জানে না। সে ইতিমধ্যেই গাড়িতে আছে এবং বসেও আছে, কারণ গাড়িটা নড়ছে না। মেকানিকরা গাড়িটা প্রস্তুত করছে। তারা দুজনেই অবাক। এই, তোমরা কারা? মাউথ বলে, আমি জিনের ছোট বোন। তারপর মেকানিকরা তার পায়ের দিকে তাকাতে থাকে। মাউথ আর চোখে তাকায়। জিন বলে, এই তোমরা দুজন কি দেখছ? এখান থেকে যাও। আর তুমি এখনো প্যান্ট পরনি কেন? যাও, প্যান্ট পরে খাও। জিন খুব যত্ন করে তার জন্য খাবার তৈরি করছে। মাউথ জিজ্ঞেস করে, তুমি কি আমার ব্যাগটা খুলতে সাহায্য করবে? আমার জিনিসপত্রগুলো এর ভিতর থেকে বের করতে হবে। সে বলে, এই ব্যাগ, এটা এখানে খোলার কি দরকার? তুমি কি করবে? তুমি কিছুই খুলবে না, এখান থেকে যাও। মাউথ বলে, আমি এখানেই থাকতে চাই। মেকানিকরা ভাবছে এই দুজন ভাই বোন নাকি প্রেমিক প্রেমিকা। যেভাবে তারা তর্ক করছে, মাউথ জেদ ধরে, আমাকে এখানেই থাকতে দাও, দয়া করে এটা রেখো। আর তারা দুজনেই খেতে ব্যস্ত। রান্না করার সময়েও তাদের তর্ক চলতে থাকে। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই। হ্যাঁ, সেই যে ফাইট ক্লাব আয়োজন করে, তাই না? একদিন সে দৌড় প্রতিযোগিতা করছিল এবং একটি কালো গাড়ি তীব্র বেগে তার দিকে ছুটে এলো। কালো গাড়িটি চালাচ্ছিল চাঁদের আকৃতির টুপি পরা একটি ছেলে, এবং সে লিনকে হারিয়ে দিল। লিন এখন অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত ছিল যে চাঁদের আকৃতির টুপি পরা লোকটিকে। সে তার লোকদের যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের করতে বলছিল। তাকে এখানে নিয়ে এসো, যাতে জানা যায় কে তার দৌড় নষ্ট করে জিতেছে। এই পর্বটি এখানেই শেষ হল। এরপর কি হল তা আমরা পরের পর্বে দেখব, যেটা আরও একটু আকর্ষণীয়। সেটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে।